বন্ধুরা, আপনারা অনেকে হয়তো এটা শুনেছেন যে মহাকাশ যাত্রীদের মহাকাশ মিশনে যে সমস্ত দুর্ঘটনাগুলো ঘটে সেগুলো সাধারণত পৃথিবীর বায়ুমণ্ডলে ফেরার সময় ঘটে থাকে। মহাকাশে যাওয়া কোনো মিশনকে তখনই সফল বলে মনে করা হয় যখন সেটা পৃথিবীতে ফিরে আসে। কোনো মহাকাশযান কিংবা স্পেসক্রাফটে উপস্থিত মহাকাশচারীরা সঠিকভাবে বেঁচে ফিরতে পারবেন কিনা সেটা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার কয়েক মিনিটের মধ্যে বোঝা যায়। বন্ধুরা, পৃথিবীর বায়ুমণ্ডলে এমন কি আছে যেটা সবথেকে সফল মিশনকেও শেষ মুহূর্তে ব্যর্থ করে দেওয়ার ক্ষমতা রাখে? সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। মহাকাশ যাত্রীরা যখন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে কিংবা মহাকাশ থেকে তাদের মিশন সম্পূর্ণ করে পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসে, সেই সময় মহাকাশ যাত্রী এবং তাদের স্পেসক্রাফটকে দুটো জিনিসের সম্মুখীন হতে হয়। একটা হলো প্রচণ্ড তাপ এবং দ্বিতীয়টা হলো স্পিড। বন্ধুরা, এই বিষয়টাকে আপনাদের একটা সহজ উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। ধরুন আপনি এখন একটা দাঁড়িয়ে থাকা বাইকের উপরে বসে আছেন, তাহলে কি আপনার গায়ে হাওয়া লাগবে? এর উত্তর হলো না। কিন্তু যখন আপনি দ্রুত গতিতে বাইক চালাবেন তখন আপনার গায়ে হাওয়া লাগবেই লাগবে। এক্ষেত্রে বাইরের আবহাওয়ার কিন্তু কোনো পরিবর্তন হয়নি, আপনি একই পরিবেশে আছেন। তবে যখন আপনি বসেছিলেন তখন আপনার ঠান্ডা লাগেনি, কিন্তু আপনি যখন বাইক চালাতে শুরু করলেন তখন আপনার ঠান্ডা লাগতে শুরু করে এবং আপনি বাইকের স্পিড যত বাড়াবেন তত বেশি করে হাওয়ার ফলে সৃষ্ট বাধার সম্মুখীন হতে হবে। আসলে বাতাসের একটা ভর থাকে, বাতাসের মধ্যেও অনেক গ্যাস থাকে, আর এই গ্যাসের অণু বাতাসে থাকে। আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন আমরা বাতাসে উপস্থিত এই সমস্ত গ্যাসের অণুর উপস্থিতি অনুভব করতে পারি না। তবে আমাদের গতি বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্ত অণু আমাদের শরীরের সঙ্গে ধাক্কা খায়, এই জন্য আমরা বাতাসের উপস্থিতি অনুভব করি। বন্ধুরা, পৃথিবীতে আমরা গাড়ি বা বাইক খুব একটা স্পিডে চালাই না। খুব বেশি হলে প্রতি ঘন্টায় 80 কিলোমিটার বা 100 কিলোমিটার বা 120 বা 140ই চালাই। তবে বুলেট ট্রেনের ক্ষেত্রে সেটা 400 কিলোমিটার হতে পারে এবং সেটা প্লেনের ক্ষেত্রে প্রতি ঘন্টায় 700 কিলোমিটার হতে পারে। কিন্তু সমস্যাটা তখন তৈরি হয় যখন আমরা সুপারসনিক স্পিডে চলতে শুরু করি। এখানে আপনারা অনেক হয়তো ভাবছেন যে সুপারসনিক স্পিডটা আবার কি? সুপারসনিক স্পিড মানে এমন একটা স্পিড যেটা শব্দের স্পিডের থেকেও বেশি হয়ে থাকে। শব্দের গতিবেগ পৃথিবীর বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের উপরে নির্ভর করে। সমুদ্র পৃষ্ঠে সাধারণ তাপমাত্রায় শব্দের গতিবেগ প্রতি ঘন্টায় 1236 কিলোমিটার হয়ে থাকে। কোনো জিনিস যদি এর থেকে বেশি স্পিডে ট্রাভেল করে তাহলে তাকে সুপারসনিক স্পিড বলা হয়। বন্ধুরা, মহাকাশে পাড়ি দেওয়ার সময় স্পেসক্রাফটের গতিবেগ অনেক বেশি থাকে। তবে এই সমস্ত স্পেসক্রাফট যখন মহাকাশচারীদের নিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন তারা তাদের স্পিড কমিয়ে দেয়। তবে স্পিড কমে যাওয়া সত্ত্বেও সেই সমস্ত মহাকাশযানের স্পিড কত হয় জানেন? সেটা শব্দের গতিবেগের থেকেও 25 গুণ বেশি হয়ে থাকে। এত বেশি স্পিডে ট্রাভেল করা কোনো পদার্থ যখন পৃথিবীর বায়ুমণ্ডলে উপস্থিত বাতাসের অণুর সঙ্গে ধাক্কা খায় তখন বাতাসে সেই অণু ধাক্কা খেয়ে সাইডে চলে যাওয়ার কিংবা আশেপাশে ছড়িয়ে যাওয়ার সময় পায় না, যার ফলে উচ্চ গতিসম্পন্ন পদার্থ বাতাসে উপস্থিত অণুগুলোকে ভেঙে ফেলে। এইভাবে বাতাসে যখন একসঙ্গে অনেক অণু ভেঙে যায় তখন সেই অণুগুলো এনার্জিতে বদলে যায় এবং আগুন ও উজ্জ্বলতা তৈরি করে, যাকে প্লাজমা বলে। বন্ধুরা, এখানে শুধুমাত্র প্লাজমাই মূল সমস্যা নয়, মহাকাশ থেকে আসা স্পেসক্রাফট বাতাসকে কম্প্রেস করে দেয়, যার ফলে অত্যন্ত উত্তপ্ত পরিবেশ তৈরি হয়। ঠিক এই কারণে স্পেসক্রাফটের ক্যাপসুল এবং বাইরের অংশটা এমনভাবে তৈরি করা হয় যাতে সেটা বাইরের থেকে ভস্মীভূত হয়ে গেলেও ক্যাপসুলের ভিতরে সবকিছু ঠিকঠাক থাকে। বন্ধুরা, এখানে আরেকটা সমস্যা দেখা যায় যাকে এন্ট্রি অফ অ্যাঙ্গেল বলে। মানে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় স্পেসক্রাফটের কোণ যদি সামান্য এদিক থেকে ওদিক হয় তাহলে সেটা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করা মাত্রই স্পিডের কারণে এবড়োখেবড়ো রাস্তার মতো লাফাতে থাকবে এবং পুনরায় মহাকাশে ফিরে যাবে। তারপর কক্ষপথে চক্কর কাটতে থাকবে, মানে পৃথিবীতে ফিরে আসতে পারবে না। খেয়াল করে দেখবেন, যখন আমরা খুব স্পিডে নদীতে কোনো পাথরকে ছুঁড়ে মারি তখন সেটা জলের ভিতরে যায় না, জলের পৃষ্ঠে লাফাতে থাকে। এই পরিস্থিতিতে এন্ট্রি অফ অ্যাঙ্গেল কম রাখতে হবে। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় স্পিড যদি অনেক বেশি থাকে তাহলে এই দুই ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে। প্রথমত, ক্যাপসুলের স্পিড এতটাই বেড়ে যাবে যে ঘর্ষণের কারণে উৎপন্ন হওয়া প্রচণ্ড উত্তাপের কারণে সেটা বাইরের অংশকে রক্ষা করতে পারবে না এবং সম্পূর্ণ মহাকাশযানটা ফেটে যাবে। দ্বিতীয় যে সমস্যাটা দেখা দেবে সেটা হলো এত ভয়ানক স্পিডের জন্য পৃথিবীতে ল্যান্ড করার জন্য প্রয়োজনীয় সময়টাই পাওয়া যাবে না। মহাকাশযান পৃথিবীর সঙ্গে ধাক্কা খাবে, যার ফলে সবকিছু শেষ হয়ে যাবে। সেই জন্য কোনো মহাকাশযানকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করানোর সময় সঠিক কোণে স্পিড কমিয়ে সেটাকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করানো হয়। যদিও এই কম স্পিডটাও সুপারসনিক স্পিডের তুলনায় 25 গুণ বেশি হয়ে থাকে। বন্ধুরা, যখন কোনো মহাকাশযান পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং যখন বাতাসের অণু সংঘর্ষের কারণে উত্তপ্ত হয়, সেই উত্তাপের কারণে কয়েক মিনিট পর্যন্ত মহাকাশযানের সঙ্গে পৃথিবীর স্পেস স্টেশনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সময় মহাকাশ যাত্রীদের কিছুই করার থাকে না।
এই ধরনের পরিস্থিতিতে ক্যাপসুলের ভিতর থেকে একটা প্যারাশুট বের হয়, যেটা মহাকাশ যাত্রীদের নিয়ে আসা ক্যাপসুলের স্পিড অনেকটাই কমিয়ে দেয়। মহাকাশ যাত্রীদের কাছে এই ক্যাপসুল থেকে সেই প্যারাশুট বের করার জন্য মাত্র 30 সেকেন্ড সময় থাকে। বন্ধুরা, এই সফট ল্যান্ডিংয়ের সময় জি ফোর্স আসল খেলা দেখায়। জি ফোর্স হলো একটা অ্যাক্সিলারেশনের পরিমাপ। কোনো বড় মহাকাশীয় অবজেক্ট যখন কোনো ছোট অবজেক্টের উপরে গ্র্যাভিটেশনাল ফোর্স তৈরি করে, সেটাই হলো জি ফোর্স। কোনো মহাকাশ যাত্রী যদি মহাকাশে থাকে তখন সেখানে শূন্য জি ফোর্স থাকবে, কিন্তু আপনি যখন কোনো গ্রহে চলে যাবেন তখন সেখানে একটা জি ফোর্স থাকবে। আপনি এখন পৃথিবীর যেখানেই বসে বা দাঁড়িয়ে থাকুন না কেন, আপনার উপর 1 জি ফোর্স পড়ছে। ধরুন আপনি লিফটে করে নিচে নামছেন, তখন আপনার একটা হালকা অনুভূতি হবে, আর লিফটটা যখন থামবে তখন আপনার একটা ভারী ভারী অনুভূতি হবে। মহাকাশে যাওয়ার সময় মহাকাশ যাত্রীদের উপরে এই জি ফোর্সের প্রভাব পড়ে, আবার ফিরে আসার সময়ও পড়ে। এই জি ফোর্স আমাদের দৈনন্দিন জীবনের জি ফোর্স 1 জি থেকে কমলেও আমরা অনুভব করতে পারবো, আবার বাড়লেও অনুভব করতে পারবো। একটা মানব শরীর চরম থেকে চরমতম পর্যায় অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত 12 জি পর্যন্ত জি ফোর্স সহ্য করতে পারে। কোনো মহাকাশ যাত্রী যখন পৃথিবীতে প্রবেশ করেন তখন তার উপরে 3 জি পর্যন্ত জি ফোর্স কাজ করে। আপনারা হয়তো ভাবছেন যে কোনো মানুষ যদি 12 জি এর ফোর্স সহ্য করতে পারে তাহলে 3 জি তো কোনো ব্যাপারই না। তবে মনে রাখবেন, আমি কিন্তু চরম পর্যায়ে 12 জির কথা বলেছি। সাধারণ পরিস্থিতিতে 3 জি ফোর্সও অনেক বিপজ্জনক হয়ে থাকে। 3 জি ফোর্স সহ্য করার সময় মানুষের দৃষ্টিশক্তি হারিয়ে যেতে পারে, কথা বলার ক্ষমতা হারিয়ে যেতে পারে। এই অবস্থায় অনেক মহাকাশ যাত্রী অজ্ঞান হয়ে যান এবং কখনো কখনো কোমায় চলে যান। কোনো মহাকাশ যাত্রী যদি ক্যাপসুলের মধ্যে অজ্ঞান হয়ে যান তাহলে ক্যাপসুলটাকে সামলাবে কে? আর এই পরিস্থিতিতে তার মৃত্যু নিশ্চিত। বন্ধুরা, এই জন্য বলা হয় যে যখন মহাকাশ যাত্রীরা মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসে তখন শেষ 30 মিনিট তাদের জন্য সবথেকে বেশি চ্যালেঞ্জিং হয়ে থাকে, এবং এই 30 মিনিটে বোঝা যায় যে এই মিশনটা সফল হলো নাকি ব্যর্থ। বন্ধুরা, এবার আপনাদের মহাকাশচারীদের সম্পর্কে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানাবো। আপনারা হয়তো এটা খেয়াল করেছেন যে মহাকাশচারীরা যখন মহাকাশে যান তখন তারা সাদা রঙের স্পেস স্যুট পরেন এবং মহাকাশ থেকে ফেরার সময় কমলা রঙের স্পেস স্যুট পরেন। এর পেছনে কী কারণ আছে সেটা কি আপনারা জানেন? আসলে মহাকাশচারীদের কখনো কখনো কিছু গবেষণা এবং ডেভেলপমেন্টের জন্য তাদের কেবিন থেকে বাইরে বেরোতে হয়, তখন সূর্যের আলো সরাসরি মহাকাশচারীদের উপরে পড়ে। কিন্তু সাদা রঙের স্পেস স্যুটের কারণে সাদা রং সূর্যের আলোকে রিফ্লেক্ট করে দেয়, যার ফলে খুব বেশি গরম হয় না এবং মহাকাশচারীরা সুরক্ষিত থাকতে পারে। অন্যদিকে মহাকাশচারীরা পৃথিবীতে ফিরে আসার সময় কমলা রঙের স্পেস স্যুট পরেন। মহাকাশচারীরা যখন পৃথিবীতে ফেরেন তখন তারা সমুদ্রে ল্যান্ড করেন, এবং যেহেতু কমলা রং অনেকটাই দূর থেকে দেখা যায় তাই সমুদ্র থেকে তাদের পিক আপ করা অনেকটাই সহজ হয়ে যায়। সো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনি কোন কোন বিষয়গুলো সম্পর্কে নতুনভাবে জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।